হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার কাব্যকথা। আশা করি সবাই ভালো আছো। চলো আজকের পর্বে তোমাদের সাথে ভাগ করে নিই আমাদের দুজন মহান সাহিত্যিকের জীবনের এক টুকরো গল্প। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক টুকরো গল্পই আজ শোনাবো তোমাদের সুস্মিতার কাব্যকথার এই পর্বে। এই দুজন মহান সাহিত্যিকের মধ্যে সম্পর্ক কেমন ছিল তা নিয়ে পাঠক মহলের কৌতূহলের অন্ত নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজীর বয়সের ব্যবধান ছিল ৩৮ বছরের, তবুও কাজী নজরুল ইসলামের সঙ্গে ছিল তার গভীর সখ্যতা। গুরু শিষ্য সম্পর্ক ছিল খুবই সুদৃঢ়। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির সময় কাজী নজরুলের বয়স ছিল মাত্র 14 বছর। রফিকুল ইসলামের রবীন্দ্রনাথ ও নজরুল প্রবন্ধ থেকে জানা যায় ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ নজরুলকে শান্তিনিকেতনে নিয়ে যান সেই সময়। সেবার নজরুল অবলীলায় গেয়েছিলেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত, সবগুলোই তার কণ্ঠস্থ। রবীন্দ্রনাথ মুগ্ধ ও বিস্মিত হয়ে বলেছিলেন তার নিজেরই এখন আর গানের কথা মনে থাকে না। পরবর্তীকালে নজরুল যখন জেলে, সেই সময় রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন নজরুলকে। যারা উপস্থিত ছিলেন সেখানে তাদের মধ্যে অনেকেই এটি পছন্দ করলেন না। রবীন্দ্রনাথকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন তারা, কিন্তু রবীন্দ্রনাথ বললেন জাতির জীবনে বসন্ত এনেছেন নজরুল, তাই এই নাটকটি তাঁকেই উৎসর্গ করা হবে। জেলে যখন নজরুল রবীন্দ্রনাথের স্বাক্ষরে এই নাটকটি হাতে হাতে পেয়েছিলেন, তার জেল জীবনের যন্ত্রণা অনেকটাই কমেছিল কবির স্পর্শে। পরে নজরুল সে কথা লিখেও ছিলেন। হুগলি জেলে নজরুলকে নিয়ে আসা হলো। জেলার খুব অত্যাচারী ছিলেন। নিত্য নতুন উপায়ে তিনি বন্দীদের উপর নির্যাতন চালাতেন। তখন নজরুল ও অন্য বন্দীরা তাঁর উদ্দেশ্যে রবীন্দ্রনাথের তোমারি গেহে পালিছ স্নেহের প্যারোডি করে গাইলেন, তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে। এরপর নজরুল অনশনে চলে যান। কলকাতার পত্রিকায় খবর বের হয় 14 দিন ধরে তিনি অনশনে আছেন। এ খবর পেয়ে রবীন্দ্রনাথ টেলিগ্রাম করেন নজরুলকে, অনশন ছেড়ে দাও, আমাদের সাহিত্যে তোমাকে দরকার। কিন্তু সে টেলিগ্রাম ইংরেজরা পৌঁছতে দেয় না নজরুলের কাছে। রবীন্দ্রনাথের মৃত্যুর পর ব্যথিত নজরুল লিখলেন রবিহারা কবিতাটি। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্তপথের কোলে। গানে লিখলেন ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। রবীন্দ্রনাথের শবযাত্রার ধারা বিবরণী নজরুল সকণ্ঠে দিয়েছিলেন আকাশবাণী কলকাতা থেকে। দুজনের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। এই সমগ্র তথ্য সংগৃহীত নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো থেকে। কেমন লাগলো দুই মহাপুরুষের, দুই মহান সাহিত্যিকের সম্পর্কের এই টুকরো কোলাজ কমেন্টে জানাতে তোমরা ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে। ততক্ষণের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি বন্ধু। আবার নতুন পর্বে নতুনভাবে নতুন কোনো বিষয়ের সঙ্গে তোমাদের কাছে আসব। ভালো থেকো।